কারণ শুভেন্দু অধিকারী নিজে ইতিহাস জানে না। যখন তিনি আমাদের এই দিদির দলে ছিলেন, দিদি তসমদগিরি করে গোটা বাড়ির তার বাবা থেকে কাজের লোক থেকে সবকে তিনি তৃণমূল দলে ছিলেন। তিনি সারা জীবন বলে বেড়েছে অমিত শাহ দূর হটো, মোদিজি দূর হটো। আজকে বাংলার উপরে যা কিছু করছে এই সবটাই কিন্তু 2026 ইলেকশনের আগে মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করা, ভয় পাইয়ে রাখা, সম্পূর্ণভাবে ভুল বোঝানোর জন্য বিভিন্ন রকম পদ্ধতি তৈরি করার চেষ্টা। আজকে বিহারের কি অবস্থা দেখুন, সাধারণ মানুষকে বিনা কোন রকম ভাবে তাদের সাপোর্টিং ডকুমেন্ট না দেখে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। কিসের ভিত্তিতে নাম বাদ দেওয়া হচ্ছে? আজকে সুপ্রিম কোর্ট কি বলছে তার জন্য, যে তাদেরকে কি কারণে নাম বাদ দেওয়া হলো সেটা অবশ্যই জানাতে হবে। নিজের ইচ্ছা মতো সেন্ট্রাল গভর্নমেন্ট যাদের কি ইচ্ছা তাদেরকে রাখবে, যাদের কি ইচ্ছা তাদেরকে রাখবে না, এইভাবে চলতে পারে না। নমস্কার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে। আর এখানে তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে একটি ধর্নার আয়োজন করা হয়েছে। আর এই ধর্নার উদ্দেশ্য হলো বাংলা ভাষার অবমাননা এবং বাংলা ভাষার বঞ্চনার প্রতিবাদেই কিন্তু এই ধর্না, এই জমায়েতের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অনুপ্রবেশকারী সন্দেহে বিভিন্ন বাঙালিকে কিভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ এই প্রতিবাদেই কিন্তু এই মহাত্মা গান্ধীর গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছে। এবং এই ধর্ণা মঞ্চের উদ্দেশ্য একটাই, সেটা হলো বাংলা ভাষা নিয়ে যে অপমান করা হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, তারই কিন্তু প্রতিবাদ স্বরূপ এই আয়োজন বা এই ধর্নার আয়োজন করা হয়েছে। তালিকা সংশোধন হলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না বলছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? শুভেন্দু অধিকারীকে আমরা কোনো সাবজেক্টই রাখি না, কারণ শুভেন্দু অধিকারী নিজে ইতিহাস জানে না। যখন তিনি আমাদের এই দিদির দলে ছিলেন, দিদি তসমদগিরি করে গোটা বাড়ির তার বাবা থেকে কাজের লোক থেকে সবকে তিনি তৃণমূল দলে ছিলেন। তিনি সারা জীবন বলে বেড়েছে অমিত শাহ দূর হটো, মোদিজি দূর হটো। সেই শুভেন্দু অধিকারীর মুখে এইসব মানায় না, বরং ওনার প্রশ্নটা না করাই ভালো। ওনার কোনো কথার সারবত্তা নেই, ওনার কথা লজিক নেই, উনি ইতিহাস জানে না, লেখাপড়া কত দূর আমি জানি না, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে ওনার কোনো বেসিক ধারণা নেই। এক সম্পূর্ণভাবে শুধু একটা রীতিমতো গলা ফুলিয়ে গলা উঠিয়ে শুধু মাইলেজ নেয়, এটা ছাড়া ওনার আর কোনো কাজ নাই। সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি করার জন্যই কি এসআইআর? আজকে এসআইআরটা কেন তারা তৈরি করেছে সেটা তো তাদের নিজস্ব, তাদের ভাবনা চিন্তা আছে। কিন্তু এটা খুব স্পষ্ট যে আজকে বাংলার উপরে যা কিছু করছে এই সবটাই কিন্তু 2026 ইলেকশনের আগে মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করা, ভয় পাইয়ে রাখা, সম্পূর্ণভাবে ভুল বোঝানোর জন্য বিভিন্ন রকম পদ্ধতি তৈরি করার চেষ্টা। তো এগুলো পুরোটাই আমার মনে হয় সুষ্ঠুভাবে ভাবনা চিন্তা করে মানুষ যে ভোটে যাবে এবং ভোট দেবে সেইটা যাতে না করতে পারে এবং সব রকম ভাবে একটা দ্বিতীয় রকম কিছু ভাবনা চিন্তা করবার চেষ্টা, ভুল বোঝানোর চেষ্টাই হচ্ছে বিজেপির একমাত্র চাবিকাঠি। এছাড়া তো আর কোনো কারণ নেই এটা করার পিছনে। বিরোধীরা বলছে 26-এর নির্বাচনী ভোটের অস্ত্র হিসেবে, কি বলবেন? মোটেও না। আমাদের 26-এর নির্বাচনে মমতা ব্যানার্জি যে ভোটের, আমাদের মমতা ব্যানার্জির কাজ, অভিষেক ব্যানার্জির কাজ, তৃণমূলের কংগ্রেসের যে কাজ, সেটাই আমাদের ভরসা। মানুষের মন জয় করার জন্য তৃণমূল কংগ্রেসের কাজই মানুষের মধ্যে যে ভরসা তৈরি করেছে, তার জন্য মানুষ আমাদেরকে ভোট দেবে। এসআইআর কি ঘুরপথে এনআরসি, এটা মমতা ব্যানার্জি দাবি করছেন, কেন বলছেন মনে হচ্ছে? একদমই তাই। এসআর পদ্ধতির ঘুরপথে এনআরসি নিশ্চয়ই। কেন এসআর পদ্ধতিটা আজকে আনা হচ্ছে, কেন বলা হচ্ছে 2002-এর পরে হয়নি? তার এই দায়িত্বটা কার? ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি দায়িত্ব নিয়ে সমস্ত কাজ ঠিকভাবে করতো তাহলে আজকে এই পজিশনটা দাঁড়াতো না। আমরা বিভিন্ন জায়গাতে, শুধু পশ্চিমবঙ্গের এখনো তো ছেড়েই দিই, আজকে বিহারের কি অবস্থা দেখুন, সাধারণ মানুষকে বিনা কোন রকম ভাবে তাদের সাপোর্টিং ডকুমেন্ট না দেখে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। কিসের ভিত্তিতে নাম বাদ দেওয়া হচ্ছে? আজকে সুপ্রিম কোর্ট কি বলছে তার জন্য, যে তাদেরকে কি কারণে নাম বাদ দেওয়া হলো সেটা অবশ্যই জানাতে হবে। নিজের ইচ্ছা মতো সেন্ট্রাল গভর্নমেন্ট যাদের কি ইচ্ছা তাদেরকে রাখবে, যাদের কি ইচ্ছা তাদেরকে রাখবে না, এইভাবে চলতে পারে না। ঘুরিয়ে এনআরসি এই কারণেই বলা হচ্ছে এবং সেটা বাস্তবভাবেই মমতা ব্যানার্জি একদম সঠিক কথা বলেছে। এসআইআর ঘুরপথে এনআরসি
বলছেন মমতা ব্যানার্জি, কি বলবেন? এটা উনি যিনি বলছেন উনি একদম ঠিকই বলছেন। Because এই জিনিসটা যদি আসেন, কেন কি উনি একটু আগে নিয়ে আমাদের ইয়েটা শুভশীষ বাবু এই জিনিসটা আমাদেরকে এই জিনিসটা ইয়ে করে বললেন, দেখ এইটা যদি এনাক্ট হয়, কেন কি অনেকজন লোক আছেন যাদের কাছে ফিউচারে হয়তো এই জিনিসগুলো নেই, কিন্তু পরে ওরা ওইগুলো খুঁজে পাচ্ছেন না, তো সেটার জন্য তাদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে এটা একদমই ভুল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকায় প্রচুর ভুয়ো ভোটার আছে বলছেন অনুরাগ ঠাকুর, কি বলবেন? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো ভোটে দেখুন, এই বিষয়ে এইগুলো সম্পূর্ণ ভেগ এবং ভিত্তিহীন খবর। কারণটা হচ্ছে ভুয়ো ভোটার যেটা বলা হচ্ছে, আদতে এখন যে সমস্ত চ্যানেলগুলো দেখানো হচ্ছে তাই যদি হয়, তো নির্বাচন কমিশনার আজকে কেন, এটা তো বহু আগে থেকে করতে পারতো। আগামী 26শে নভেম্বর 26শে বিধানসভাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের এসআইআর শুরু করেছে। এসআইআর এর মূল লক্ষ্য ছিল নিশ্চিত যে সমস্ত মৃত ভোটার, যে সমস্ত ভোটারদের অস্তিত্ব নাই, নিশ্চয়ই সেগুলো আউট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তুমি এটা করতে গেলে তুমি একদম নিরবেচ্ছিন্নভাবে করো। তুমি আধার কার্ড, তার রেশন কার্ড, তার ভোটার কার্ড সমস্তকে অস্বীকার করে তাদেরকে একটা আতঙ্ক সৃষ্টি করে এই যে কাজটা করছে, যার জন্য আজকে বিহারে ইলেকশনের আগেই 65 লক্ষ ভোটার বাদ দিয়েছে। সুপ্রিম কোর্টে কেসের পর আর সুপ্রিম কোর্ট তার প্রশ্ন করেছেন বিচারপতিরা যে তোমার এত লক্ষ ভোটার বাদ গেল, তাদের লিস্ট দাও, কেন ভোটার বাদ গেল, তার কারণ সঙ্গত কারণ দর্শাও। নির্বাচন কমিশনার সংবিধানের কোনো টেকনিক্যাল গ্রাউন্ড তুলে বলেছে আমরা দিতে বাধ্য নই। তবু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট দেশের এই অবস্থা দেখে সে স্বীকার করছে না, আধার কার্ডও এর সঙ্গে লিঙ্ক হবে, আধার কার্ডে দিয়ে এবার বাকিগুলো করবে। কোনো ভোটার যেন অরিজিনাল ভোটার যেন বাদ না যায়। যে ভোটারগুলো অন্যায়ভাবে এসছে, যে ভোটারটা কারচুপি হয়েছে, আমরাও চাই সেই সময় ভোটারকে প্রত্যাখ্যান করা হোক, দেখা হোক। কিন্তু আজকে কেন, এটা আমাদের বক্তব্য। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি চাইছে যে অবশ্যই একদম স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, তাতে সবাই আমরা একমত।